নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। এসআইআরের কারণে ক্ষতিগ্রস্তদের পরিজনদের দিল্লির বঙ্গভবনে হেনস্থার অভিযোগে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, বললেন দেশের কেউ না লড়লেও আমি লড়ব। শুরু হয়েছে মাধ্যমিক 2026। পরীক্ষায় বসল রাজ্যের প্রায় 9,71,000 পরীক্ষার্থী। পড়ুয়াদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেজন্য কড়া নজরদারি এবং বাড়তি ব্যবস্থা মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য প্রশাসনের। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত গাড়ির ব্যবস্থা রাজ্য সরকারের। পরীক্ষার দিনগুলিতেও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মিলবে বিশেষ বাস পরিষেবা। দক্ষিণ কলকাতার গোলপার্কে গন্ডগোলের ঘটনায় গ্রেপ্তার 10। পিকনিককে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোলপার্কের কাকুলিয়া রোড এলাকা। বোমাবাজি এবং গুলি চালানোরও অভিযোগ। বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপরই দেশীয় পণ্যের চাহিদা এবং আমদানির জেরে জানুয়ারি মাসে জিএসটি আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি সামনে এলো। পশ্চিমবঙ্গ থেকে নিয়ে যাওয়া এসআইআরের কারণে ক্ষতিগ্রস্তদের পরিজনদের দিল্লির বঙ্গভবনে হেনস্থার অভিযোগে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর পেয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন। সেই সঙ্গে অমিত শাহের পুলিশের বিরুদ্ধে তোপও দেখেছেন। বাংলা থেকে নিয়ে যাওয়া এসআইআরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হেনস্থার অভিযোগ পেয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। খবর পেয়েই ঘরের শাড়ি না বদলিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ছুটে গেলেন দিল্লির বঙ্গভবনে। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীন দিল্লি পুলিশের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানালেন তিনি। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরুদ্ধে সরব তৃণমূল। দলের অভিযোগ, এসআইআরের চাপে বাংলায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ কার্যত জীবিত হয়েও মৃত হয়ে গিয়েছেন নির্বাচন কমিশনের নথিতে। সেই সমস্ত পরিবারের কয়েকজন সদস্যকে নিয়েই দিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বঙ্গভবনে। কিন্তু সোমবার সকাল থেকেই বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের অস্বাভাবিক তৎপরতা নজরে আসে। অভিযোগ, এলাকা কার্যত পুলিশে ঘিরে ফেলা হয়। বঙ্গভবনের ভিতরেও ঢুকে তল্লাশি চালানো হচ্ছে। এই খবর পেয়েই আর সময় নষ্ট করেননি মুখ্যমন্ত্রী। বঙ্গভবনে পৌঁছে প্রথমেই এসআইআরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন তিনি। পাশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাদের আশ্বাস দেন। ভিতরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। এরপর বঙ্গভবনের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন তিনি। তার অভিযোগ, দিল্লি পুলিশ বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে সার্চ করছে। ওখানে বাংলার মানুষ থাকছেন, এটা তো আমাদের ভবন, এটা ওরা করতে পারে না। মুখ্যমন্ত্রী আরও জানান, এসআইআর এর কারণে যাদের পরিবারে মৃত্যু হয়েছে তাদের পরিজনদের নিয়েই তিনি দিল্লিতে এসেছেন। পাশাপাশি এমন মানুষও রয়েছেন যারা জীবিত থাকলেও কমিশনের খাতায় মৃত বলে নথিভুক্ত। ঘটনার পর দিল্লি পুলিশকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, আমাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই, ভাবলে ভুল হবে। অনেক দূর দূর থেকে আমরা ওদের নিয়ে এসেছি, ওদের ভয় দেখানো যাবে না। আমি রাতে যে শাড়ি পরি সেই পোশাকও ছাড়িনি, যা পরেছিলাম তাই পরে অভিষেককে নিয়ে চলে এসেছি। আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনারা নিশ্চিন্তে থাকুন, ওদের দেখভাল করে রাখুন, ওদের যেন কোনো ত্রুটি না হয়। আমরা অনেক দূর দূর থেকে নিয়ে এসছি, ওরা আমাদের শহীদ পরিবারের সব, ঠিক আছে? ভালো থাকুন, দেখে রাখো সব। বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে কথা বলতেও দেখা গিয়েছে। আগেও দিল্লিতে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছিল। স্মরণ করিয়ে মমতা বলেন, সংযত হন, বাংলার মানুষকে এভাবে হেনস্থা নির্যাতন করবেন না। অনেকে মারা গিয়েছেন, অনেকে প্রিয়জনকে হারিয়েছেন, আমাদের গায়ের জোর দেখাবেন না। রাজনৈতিক বার্তা ও লড়াইয়ের মনোবল খানিকটা বাড়িয়ে তিনি বলেন, যদি ওদের জন্য এই দেশে আর কেউ না লড়ে, আমি লড়ব, লড়ে যাব।
এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান আরও জোরালো করতে মঙ্গলবার বিকেলে বঙ্গভবন থেকেই সাংবাদিক বৈঠক ডেকেছে তৃণমূল। সেই বৈঠকে এসআইআর এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে এসআইআর প্রশ্ন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের ঠিক আগের দিন দিল্লির বঙ্গভবন ঘিরে এই নাটকীয় ঘটনা কেন্দ্র রাজ্য সংঘাতকে নতুন মাত্রা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর বাংলার তৃণমূল সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত চরমে উঠেছে। কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী। এসবের মাঝে সোমবার বিকেলে প্রতিবাদ স্বরূপ কালো পোশাকে দিল্লিতে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের দপ্তরে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ বঙ্গভবন ঘিরে ফেলেছে শোনামাত্রই সোমবার সকাল সকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ছুটে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেয়াল করলে দেখা যাবে তখন তার পরনে ছিল ঘরে পরা শাড়ি, তার উপর সাদা নকশা করা চাদর। সেই পর্বের রীতি বেলা গড়াতেই দেখা গেল চাদরের রংটা বদলে গেল, এখন তার পরনে কালো শাল। এসআইআরকে দায়ী করা মৃতদের পরিজনদের গায়েও কালো চাদর, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরনে কালো সোয়েটার। বার্তা স্পষ্ট, পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন শুরু থেকেই তার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতেই সোমবার বিকেল 4টায় তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় দেয় নির্বাচন কমিশন। একদিকে কমিশনের সঙ্গে বৈঠক, অন্যদিকে এসআইআর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গে কয়েকটি মৃত্যুর ঘটনার জন্য এসআইআর প্রক্রিয়াকেই দায়ী করেছেন মৃতদের পরিবার। সেই সব পরিবারের সদস্যদের দিল্লিতে নিয়ে যান মমতা। তাদের থাকার ব্যবস্থা করা হয় বঙ্গভবনে। তবে সোমবার সকালে হঠাৎ করেই বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের তৎপরতা নজরে আসে। অভিযোগ ওঠে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং বঙ্গভবন ঘিরে রেখে ভিতরে তল্লাশি চালানো শুরু হয়। এই খবর পেয়েই বঙ্গভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনও মমতার গায়ে ছিল সাদা নকশা কাটা চাদর, কিন্তু কমিশনে ঢোকার আগেই সেই রং পাল্টে কালো শাল হয়ে গেল। আর এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জানিয়ে দিল্লির নির্বাচন সদন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাকিরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান জানালেন, এরকম মিথ্যেবাদী কমিশন আমি কখনো দেখিনি। বহুদিন রাজনীতি করেছি, এরকম ঔদ্ধত্য আগে দেখিনি আমি। হাই নিউজ নেটওয়ার্ক। শুরু হলো মাধ্যমিক 2026। জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসল রাজ্যের প্রায় 9,71,000 পরীক্ষার্থী। সময়মতো পড়ুয়ারা যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় এবং কোন রকম সমস্যা না হয় সেই জন্য কড়া নজরদারি এবং বাড়তি ব্যবস্থা রেখেছিল মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য প্রশাসন। শুরু হলো মাধ্যমিক 2026। জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসল রাজ্যের প্রায় 9,71,000 পরীক্ষার্থী। সময় মতো পড়ুয়ারা যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছয় এবং কোনো রকম সমস্যা না হয় সেজন্য কড়া নজরদারি এবং বাড়তি ব্যবস্থা রেখেছিল মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য প্রশাসন। রাস্তায় পুলিশ আছে, প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বা পরীক্ষার্থিনী যাতে নিরাপদে তাদের যাত্রাপথে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে শান্তিতে পরীক্ষা দিতে পারেন, তাতে শহর জুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। আমরা একটা হেল্পলাইন করেছি, কোথাও কোনো পরীক্ষার্থী সমস্যায় পড়লে তাতে যোগাযোগ করতে পারবেন। আমরা সমস্ত দায়িত্ব নিয়ে তাদের পরীক্ষা হলে পৌঁছে দেব। 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পুরো 11 দিন ধরে চলবে এবছরের পরীক্ষা। রাজ্য জুড়ে মোট 2,682টি কেন্দ্র রয়েছে। সকাল 10:45 থেকেই শুরু হয়েছে পরীক্ষা। কেন্দ্রগুলির বাইরে সকাল থেকেই মোতায়েন ছিল পুলিশ, অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম। কলকাতায় যান নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় 15টি রুটে চালু করা হয়েছে অতিরিক্ত বাস। স্কুল ও কলেজের সাধারণ ছুটির দিন না হলেও পরীক্ষার্থীদের সুবিধার জন্য এই বাড়তি ব্যবস্থা রাখা হয়েছে। পরিবহন দপ্তর জানিয়েছে, ট্রাফিকের চাপ অনুযায়ী আরও বাস নামানো হতে পারে। এছাড়াও পরীক্ষার্থীদের জন্য চালু হয়েছে 2টি গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর। পুলিশের তরফে চালু করা হয়েছে 9432610039
আর মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুমের নম্বর 03323213 কোনো পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড বা অন্য কোনো জরুরি নথি বাড়িতে ফেলে এলে পুলিশ পুরোপুরি সাহায্য করবে, এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে লালবাজার। পাশাপাশি পরীক্ষা চলাকালীন যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে দ্রুত চিকিৎসার জন্য থাকবে বিশেষ মেডিকেল টিম। শহরের ব্যস্ত রাস্তাগুলিতে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সও মোতায়েন করা হয়েছে। তবে এত প্রস্তুতি সত্ত্বেও পরীক্ষা শুরু হওয়ার মুখে গার্ড দেওয়া নিয়ে এখনও সংশয় কাটেনি পর্ষদের, কারণ রাজ্য জুড়ে কয়েক হাজার শিক্ষক এখন ব্লক লেভেল অফিসার হিসেবে নির্বাচনী কাজের দায়িত্বে। পর্ষদের তরফে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানানো হয়েছিল পরীক্ষার সময় শিক্ষকদের পূর্ণ সময়ের জন্য অব্যাহতি দেওয়া হোক, কিন্তু সেই চিঠির কোনো উত্তর এখনও আসেনি বলে অভিযোগ। ফলে ঠিক কত শিক্ষক পরীক্ষা কেন্দ্রে গার্ড দিতে পারবেন তা নিয়ে প্রশ্ন থেকেই গেল শেষ মুহূর্ত পর্যন্ত। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক, তাই কোনো রকম অসুবিধা যাতে না হয় সেজন্য শুরু থেকেই আঁটোসাঁটো প্রস্তুতি প্রশাসনের। হাই নিউজ নেটওয়ার্ক। মাধ্যমিক মানে ছাত্রছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা। সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে কিনা সেই নিয়ে চিন্তার ভাঁজ থাকে কপালে। তাই এই টেনশন কিছুটা কমিয়ে দিতে প্রতি বছরের মতো এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মিলবে বিশেষ বাস পরিষেবা। মাধ্যমিক মানে ছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা। খুব ভালো প্রস্তুতির পরও তা নিয়ে হাজারো টেনশন থাকে পরীক্ষার্থীদের মধ্যে। সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে কিনা, প্রশ্নপত্র কতটা কঠিন হবে, ঠিকমতো উত্তর লিখতে পারবে কিনা, তালিকা ক্রমশ দীর্ঘ। তাই এই টেনশন কিছুটা কমিয়ে দিতে প্রতি বছরের মতো এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। মাধ্যমিক পরীক্ষার দিনগুলি কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মিলবে বিশেষ বাস পরিষেবা। 15টি বিভিন্ন রুটে অন্তত 20টি অতিরিক্ত বাস চলবে মাধ্যমিক পরীক্ষার 8টি দিন। ফলে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে অন্তত চিন্তা করতে হবে না পরীক্ষার্থী বা অভিভাবকদের। ঘড়ি ধরে বাড়ি থেকে বেরোলে মসৃণভাবেই নিজেদের গন্তব্যে পৌঁছে যাবে। সোমবার 2রা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে 12 তারিখ। মাধ্যমিক পরীক্ষার দিন 2রা ফেব্রুয়ারি, 23রা ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি, 9ই ফেব্রুয়ারি, 10 ও 12ই ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তর শনিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মাধ্যমিকের দিনগুলিতে উত্তর ও দক্ষিণ কলকাতা থেকে নিকটবর্তী শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলবে বিশেষ বাস পরিষেবা। সেসব রুটে বিস্তারিত জানানো হয়েছে একটি বিজ্ঞপ্তিতে। বালিগঞ্জ থেকে এসপ্ল্যানেড রুটে চলবে অতিরিক্ত 2টি বাস। হরিদেবপুর থেকে হাওড়া স্টেশন রুটে একটি অতিরিক্ত বাস চলবে। ঠাকুরপুকুর থেকে শিয়ালদা পর্যন্ত একটি অতিরিক্ত বাস। ঠাকুরপুকুর থেকে হাওড়া রুটে মিলবে একটি বাস। কাকুরগাছি থেকে বেহালা রুটে চলবে অতিরিক্ত 2টি বাস। কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর রুটে চলবে একটি বাস। দক্ষিণেশ্বর থেকে এসপ্ল্যানেড রুটে অতিরিক্ত একটি বাস মিলবে। গড়িয়া থেকে হাওড়া স্টেশন পর্যন্ত অতিরিক্ত 4টি বাস। যাদবপুর থেকে হাওড়া রুটে চলবে একটি অতিরিক্ত বাস। ব্যারাকপুর থেকে হাওড়া পর্যন্ত মিলবে বাড়তি একটি বাস। সরসুনা থেকে হাওড়া রুটে একটি অতিরিক্ত বাস মিলবে। দমদম বিমানবন্দর থেকে এসপ্ল্যানেড রুটে চলবে একটি বাড়তি বাস। নিউ টাউন থেকে শিয়ালদা রুটে মিলবে অতিরিক্ত 2টি বাস। ডানলপ থেকে বালিগঞ্জ পর্যন্ত একটি বাড়তি বাস। পরীক্ষা শুরু সকাল 10:45, শেষ দুপুর 2টোয়। সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলোয় এই সময়ে এমনি পথঘাট বেশ যানজট থাকে, তা এড়িয়ে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া টেনশনের। কিন্তু পরিবহন দপ্তরের অতিরিক্ত বাসের দৌলতে নিশ্চিত থাকবেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। হাই নিউজ নেটওয়ার্ক। রবিবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর তারপরই দেশীয় পণ্যের চাহিদা এবং আমদানির জেরে জানুয়ারি মাসে জিএসটি আদায় উল্লেখযোগ্য বৃদ্ধি সামনে এলো। জানুয়ারিতে জিএসটি আদায় 1.93 লক্ষ কোটি টাকা। দেশীয় চাহিদার জেরেই এক বছরে বাড়ল 6.2%। রবিবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপরই বিরোধীদের একের পর এক সমালোচনার বাণে বিদ্ধ হয়েছেন তিনি। নির্মলার সমালোচনার মুখর হয়েছেন কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলি। আর তারপরই দেশীয় পণ্যের চাহিদা এবং আমদানির জেরে জানুয়ারি মাসে জিএসটি আদায় উল্লেখযোগ্য বৃদ্ধি সামনে এলো। সরকারি তথ্য অনুযায়ী 2026 সালে জানুয়ারিতে দেশে মোট জিএসটি আদায় করা হয়েছে 1,93,384 কোটি টাকা। গত বছরের একই সময় এই অঙ্ক ছিল 1,82,094 কোটি টাকা।
অর্থাৎ এক বছরে জিএসটি সংগ্রহ বেড়েছে 6.2%। অর্থনীতির গতি যে এখনও স্থিতিশীল, এই পরিসংখ্যান তারই ইঙ্গিত। চলতি আর্থিক বছরে এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত মোট জিএসটি আদায় হয়েছে 18,43,423 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 8.3% বেশি। বিশেষজ্ঞদের মতে এটি কর আদায় ধারাবাহিকতা এবং সাধারণ মানুষের খরচ করার ক্ষমতা বজায় থাকার স্পষ্ট প্রমাণ। রিফান্ড বাদ দেওয়ার পর জানুয়ারি মাসে নেট জিএসটি আদায় দাঁড়িয়েছে 1,70,719 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 7.6% বেশি। একইভাবে এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত মোট নেট জিএসটি আদায় হয়েছে 15,95,752 কোটি টাকা, গত বছরের তুলনায় 6.8% বেশি। তবে রিফান্ডের ক্ষেত্রে কিছুটা চাপ দেখা যাচ্ছে। জানুয়ারিতে মোট জিএসটি রিফান্ড হয়েছে 22,665 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 3.1% কম। এর মধ্যে দেশের অভ্যন্তরীণ রিফান্ড কমেছে 7.1%, যদিও রফতানি সংক্রান্ত রিফান্ড সামান্য বেড়ে 2.9% হয়েছে। 4.8% বৃদ্ধি পেয়ে ঘরোয়া বাজার থেকে জিএসটি সংগ্রহ হয়েছে 1,41,132 কোটি টাকা। অন্যদিকে আমদানির উপর জিএসটি আদায় 52,253 কোটি টাকা, অর্থাৎ 10.1% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। রাজ্যভিত্তিক ছবিটা অবশ্য একেবারে সমান নয়। শিল্পনির্ভর রাজ্যগুলিতে জিএসটি আদায় বড় উত্থান দেখা গেছে। হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব ভালো ফল করেছে। মাঝারি হারে বৃদ্ধি পেয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি ও পশ্চিমবঙ্গ। অন্যদিকে কয়েকটি রাজ্যে জিএসটি আদায় পতন চোখে পড়েছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও লাক্ষাদ্বীপে বড় ধস নেমেছে। সব মিলিয়ে জানুয়ারির জিএসটি পরিসংখ্যান বলছে দেশের অর্থনীতি এখনও চাপে পড়েনি, তবে কিছু খাতে সতর্ক নজর রাখা জরুরি। হাই নিউজ নেটওয়ার্ক। প্রতি বছরের মতো এবছরেও বাঁধ ভাঙা ভিড় বইমেলা চত্বরে। বই দেখা, বই কেনা, ইতিউতি দাঁড়িয়ে সেলফি তোলা, মুক্তমঞ্চে কিংবা অডিটোরিয়ামে গান বাজনা, খাওয়া দাওয়া সবই চলছে দিনরাত। এই সব কিছু নিয়েই বইমেলা যেন উৎসবের ফিউশন। প্রতি বছরের মতো এবছরেও বাঁধভাঙা ভিড় বইমেলা চত্বরে। বই দেখা, বই কেনা, ইতিউতি দাঁড়িয়ে সেলফি তোলা, মুক্তমঞ্চে কিংবা অডিটোরিয়ামে গান বাজনা, খাওয়া দাওয়া সবই চলছে দিনরাত। বইমেলা যে একটা উৎসব। বইয়ের সঙ্গে জুড়ে যায় খাওয়া দাওয়া, রকমারি জিনিসের বিকিকিনি। এই সবকিছু নিয়েই বইমেলা যেন উৎসবের ফিউশন। বইমেলা মানে মানুষের সঙ্গে মানুষের মিলন। বইমেলা মানে দেশ বিদেশের পাবলিশার্সদের অংশগ্রহণ। বইমেলা মানে লিটল ম্যাগাজিন, চিলড্রেন্স প্যাভিলিয়ন, অডিটোরিয়ামে অনুপমের গান, একই সঙ্গে সুস্বাদু সব খাবার দাবার। মনের খাদ্য বই আর শরীরের খাদ্য হলো খাবার। সব মিলিয়েই কলকাতা বইয়ের উৎসব। পেট খালি রেখে উৎসবে গা ভাসানো ভোজন রসিক বাঙালির ধাতে নেই, তাই বইয়ের স্টলে ঢু মারার সঙ্গে সঙ্গেই মুখও চলতে থাকে দেদার। ভিড় জমে খাবারের স্টলগুলিতেও। কখনো কখনো নতুন বইয়ের গন্ধকে টেক্কা দেয় ফুচকা, রোল, চাউমিন, ফিশ ফ্রাই কিংবা কাটলেটের হৃদয়ভেদী সুবাস। রয়েছে মোমো, ফ্রাইড রাইস, চিলি চিকেন থেকে বিরিয়ানিও। কড়া শীতে পিঠে, পুলি, পায়েস নিয়েও হাজির হন দোকানদারেরা। আছে মিষ্টি, আইসক্রিম, নবদ্বীপের দই সহ আরও কত কি। হাতে হাত রেখে পেট পুজো করতে করতেই চলে মনের তৃপ্তির খোঁজ। বইমেলায় আগতদের সমাগমে ফুটে উঠছে একই ছবি। বইমেলা মানে বই দেখে বেছে কেনা আর চুটিয়ে খাওয়া দাওয়া। বইমেলায় ঢুকলেই ফিশ ফ্রাইয়ের গন্ধ থেকে নিজেকে সামলানো প্রায় অসম্ভব। বইয়ের পাশাপাশি ফিশ ফ্রাই, ফুচকা, ভেলপুরি ছাড়া বইমেলা ভাবা যায় না। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটের মুখে রাম মন্দিরের কাজ সম্পূর্ণ না করেই উদ্বোধন করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসম্পূর্ণ সেই মন্দিরে এতদিন ধরে চলছিল রামলালার পুজো। 2 বছরের ব্যবধানে অবশেষে সম্পূর্ণ হতে চলেছে মন্দিরের কাজ। জানা যাচ্ছে চলতি বছরের এপ্রিল মাসেই সম্পূর্ণ হবে মন্দির নির্মাণের কাজ। অসম্পূর্ণ সেই মন্দিরে এতদিন ধরে চলছিল রামলালার পুজো। 2 বছরের ব্যবধানে অবশেষে সম্পূর্ণ হতে চলেছে রাম মন্দির।
জানা যাচ্ছে চলতি বছরে এপ্রিল মাসে সম্পূর্ণ হবে মন্দির নির্মাণের কাজ। গোটা প্রকল্পের জন্য খরচ পড়বে ১৯০০ কোটি টাকা। রাম মন্দির নির্মাণের কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানান, অযোধ্যার রাম মন্দির নির্মাণের প্রকল্পের সমস্ত কাজ আগামী ৩০ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ করতে হবে। শনিবার ২ দিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গোটা প্রকল্পের মোট আনুমানিক খরচ ১৯০০ কোটি টাকা। বৈঠক নির্মাণ কাজের অগ্রগতি বাকি থাকলে কাজের সময়সীমা ও চূড়ান্ত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে মিশ্র জানিয়েছেন, মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত সংস্থা নির্ধারিত সময়সীমার মধ্যেই তাদের যাবতীয় কাজ শেষ করবে এবং এরপর মন্দির কমপ্লেক্স ছেড়ে যাবে। একই সঙ্গে ওই সময়ের মধ্যে সমস্ত কাগজপত্রের নিষ্পত্তি ও বকেয়া বিল পরিশোধের কাজ সম্পূর্ণ করার নির্দেশও দেওয়া হয়েছে। ব্যয়ের হিসেব তুলে ধরে নৃপেন্দ্র মিশ্র বলেন, গোটা রাম মন্দির প্রকল্পে আনুমানিক খরচ ধরা হয়েছে ১৯০০ কোটি টাকা, যার মধ্যে জিএসটি সহ প্রায় ১৬০০ কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়ে গিয়েছে। বাকি থাকা কাজের সময়সীমা ও তা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমাপ্ত মন্দির এইভাবে উদ্বোধন করার ঘটনায় কম বিতর্ক হয়নি। শঙ্করাচার্য এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছিলেন, কড়া সুর তুলেছিলেন। সম্পূর্ণ মন্দির নির্মাণ না করে এইভাবে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা গুরুতর অপরাধ। গোটা ঘটনাকে ভোটের রাজনীতি বলে তোপ দেগেছিলেন বিরোধী শিবির। অবশেষে নির্মিত হচ্ছে সেই রাম মন্দির। হাই নিউজ নেটওয়ার্ক। ফেব্রুয়ারির শুরুতেই দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। ৩ থেকে ৮ ফেব্রুয়ারি রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে আবারও রেল পরিষেবায় প্রভাব পড়তে চলেছে। এর ফলে যাত্রীরা সমস্যার সম্মুখীন হতে পারে। ফেব্রুয়ারির শুরুতেই দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ ৩ থেকে ৮ ফেব্রুয়ারি রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে আবারও রেল পরিষেবায় প্রভাব পড়তে চলেছে। এর ফলে যাত্রীরা সমস্যার সম্মুখীন হতে পারে। পাশাপাশি এই সময়কালে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া বেশ কিছু ট্রেনে যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। দেখে নিন এই এক সপ্তাহ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে এবং আংশিক সংক্ষিপ্ত করা হয়েছে। সূত্রের খবর, দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য ৩, ৫, ৭ তারিখ যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তা হল ৬৮০৪৬, ৬৮০৪৫ আসানসোল আদ্রা আসানসোল মেমু প্যাসেঞ্জার। আগামী ৮ ফেব্রুয়ারি বাতিল থাকছে ৬৮০৫৩, ৬৮০৫৪ আদ্রা বরাভূম আসানসোল মেমু প্যাসেঞ্জার। আগামী ৩, ৫ ও ৮ ফেব্রুয়ারি বাতিল থাকছে ৬৮০৭৭, ৬৮০৭৮ আদ্রা ভাগা আদ্রা মেমু প্যাসেঞ্জার। এছাড়া যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান হাটিয়া বর্ধমান মেমু এক্সপ্রেসের। আগামী ২রা ফেব্রুয়ারি বর্ধমান হাটিয়া বর্ধমান মেমু এক্সপ্রেসের গেমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। পাশাপাশি গেমো হাটিয়া গেমো সেকশনে পরিষেবা বাতিল থাকবে। এছাড়াও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম ধানবাদ ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের। এমনকি আগামী ২ ও ৫ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম ধানবাদ ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো ধানবাদ বোকারো সেকশনে পরিষেবা বাতিল থাকবে। অপরদিকে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর আসানসোল বরাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ৩, ৫ ও ৭ ফেব্রুয়ারি আসানসোল পুরুলিয়া আসানসোল মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। এছাড়াও আদ্রা পুরুলিয়া আদ্রা সেকশনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর আসানসোল বরাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ৩, ৫ ও ৭ ফেব্রুয়ারি আসানসোল পুরুলিয়া আসানসোল মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি বাতিল থাকছে আদ্রা পুরুলিয়া আদ্রা সেকশনে পরিষেবা। প্রসঙ্গত, আগামী ৪ ও ৮ ফেব্রুয়ারি বিলম্বে যাত্রাপথ করবে হাটিয়া খড়গপুর এক্সপ্রেস। হাটিয়া থেকে ২ ঘন্টা বিলম্বে ছাড়বে। এছাড়াও আগামী ৭ ফেব্রুয়ারি বিলম্বে যাত্রাপথ করবে বক্সার টাটানগর এক্সপ্রেস। বক্সার থেকে ৬০ মিনিট বিলম্বে ছাড়বে। তবে রেলের এই সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। কারণ আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা তৈরি করতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক।
গ্রামে জিতলেন দলাই লামা। একাধিক কঠোর প্রতিযোগীকে পিছনে ফেলে 2026 গ্র্যামি জিতলেন তিনি। আধ্যাত্মিক জগতের আইকন এবার জায়গা করে নিলেন পপ কালচারের অন্দরে 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে। দলাই লামার জীবনে আরেকটি প্রথম যোগ হল রবিবার রাতে। আধ্যাত্মিক জগতের আইকন এবার জায়গা করে নিলেন পপ কালচারের অন্দরে 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে। রবিবার 1 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানে তার হাতে উঠল বেস্ট অডিও বুক ন্যারেশন অ্যান্ড স্টোরি টেলিং রেকর্ডিংয়ের সম্মান। 9 বছর বয়স থেকে তিব্বতী আধ্যাত্মিকতার রাজদূত হিসেবে যিনি বিশ্বমঞ্চ দাপিয়ে বেরিয়েছেন, সেই দলাই লামার 90 বছর বয়সে এসে এমন আন্তর্জাতিক মিউজিক স্বীকৃতি নিঃসন্দেহেই ঐতিহাসিক। এই বিভাগে প্রতিযোগিতা ছিল যথেষ্টই কঠিন। তালিকায় ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক ট্রেভার নোয়া নিজেই, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি কেটনসি ব্রাউন জ্যাকসন এবং মিলি ভালিনির ফ্যাব মরভ্যান। সবাইকে পিছনে ফেলে এগিয়ে আসেন দলাই লামা, যার ফলে পুরস্কার ঘোষণার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিস্ময় আর অভিনন্দনের ঢল। এই পুরস্কার ঘোষণা হয় প্রি টেলিকাস্ট রাউন্ডে, যা ইউটিউবে লাইভ স্ট্রিমিং করা হচ্ছিল। উপস্থিত ছিলেন না দলাই লামা। তার হয়ে মঞ্চে ট্রফি গ্রহণ করেন গায়ক গীতিকার রুফাস ওয়েনরাইট। মাইক হাতে নিয়ে তিনি প্রথমেই বলেন, ঠিক আছে, আমি দলাই লামা নই, এটা পরিষ্কার। তারপরই জানান, এমন দয়া, মমতার, আত্মচিন্তার বার্তা ভিত্তিক এক প্রজেক্টে কাজ করা তার কাছে অবিশ্বাস্য সম্মানের। এর চেয়ে বেশি আর কি পেতে পারেন? পুরস্কার জয়ী এই কাজটির নাম মেডিটেশনস দ্য রিফ্লেকশনস অফ হিজ হলিনেস দ্য দলাই লামা, একটি স্পোকেন ওয়ার্ড মেডিটেশন অ্যালবাম, যেখানে দলাই লামার শান্তির বাণীর সঙ্গে মিশে আছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সুর। আত্ম অনুসন্ধান, করুণা, জাগতিক ভারসাম্য, এই মূল্যবোধগুলোই অ্যালবামের মূল ভিত। আশ্চর্যের বিষয়, আধ্যাত্মিকতা, রাজনীতি, সমাজচিন্তা সবই যার ভাষণে থাকে, সেই দলাই লামার কণ্ঠ এবার ছুঁয়ে গেল মূল ধারার বিশ্বসঙ্গীতের শ্রোতাদের। ফলে গ্র্যামির মঞ্চে তার জয়কে অনেকেই বলছেন স্পিরিচুয়ালিটির পপ কালচার জয়। 68তম গ্র্যামিতে লেডি গাগা, কেন্ড্রিক লামার, ব্যাড বানির মতো নামী শিল্পীদের ভিড়েও তাই দলাই লামার এই অনন্য সাফল্য আলাদাই থেকে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।